শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ হলো 19 জানুয়ারি সোমবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো যুবকদের জন্য কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আসাম পুলিশ নিয়োগে বয়সসীমা সংশোধনের ঘোষণা দেন। এই ঘোষণা দিতে গিয়ে মুখ্যমন্ত্রী জানান, আসাম পুলিশে আবেদন করার জন্য সর্বোচ্চ বয়সসীমা বাড়িয়ে 26 বছর করা হয়েছে, তবে ন্যূনতম বয়সসীমা অপরিবর্তিত রেখে 18 বছরই থাকছে। মুখ্যমন্ত্রী বলেন, এই সংশোধিত বয়সসীমা আসন্ন নিয়োগ প্রক্রিয়াগুলিতে প্রযোজ্য হবে। এর ফলে আগে বয়সজনিত কারণে অযোগ্য হয়ে পড়া হাজার হাজার প্রার্থী উপকৃত হবেন। তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে প্রার্থীদের দাবির কথা বিবেচনা করেই এবং রাজ্যে কর্মসংস্থানের সুযোগ আরও বিস্তৃত করার লক্ষ্যে সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। এই পদক্ষেপকে আসাম পুলিশকে আরও শক্তিশালী করতে সরকারের ধারাবাহিক উদ্যোগের অংশ হিসেবে দেখা হচ্ছে। শীঘ্রই সংশ্লিষ্ট দফতরগুলির পক্ষ থেকে বিস্তারিত নিয়োগ বিজ্ঞপ্তি জারি করা হবে। এতে পদভিত্তিক যোগ্যতা, সংশোধিত বয়সসীমা ও তার বাস্তবায়ন সময়সূচি উল্লেখ থাকবে। অন্যদিকে মুখ্যমন্ত্রী আসাম ডাইরেক্ট রিক্রুটমেন্ট এক্সামিনেশন অর্থাৎ এডিআরিতে উত্তীর্ণ বিশেষভাবে সক্ষম প্রার্থীদের জন্য বিশেষ ছাড়ের ঘোষণা দেন। মুখ্যমন্ত্রী জানান, যেসব প্রতিবন্ধী প্রার্থী এডিআরির লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তাদের দ্বিতীয়বার মেডিকেল পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দেওয়া হবে। তার মতে এই সিদ্ধান্তের লক্ষ্য হল প্রক্রিয়াগত জটিলতা দূর করা এবং কেবল প্রযুক্তিগত বা মেডিকেল মূল্যায়ন সংক্রান্ত সীমাবদ্ধতার কারণে যেন কোনো প্রার্থী চাকরি থেকে বঞ্চিত না হন। মুখ্যমন্ত্রী জোর দিয়ে বলেন, রাজ্য সরকার অন্তর্ভুক্তিমূলক পরিকাঠামো ও সমাজের সর্বস্তরের জন্য সমান সুযোগ নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। বিশেষ করে বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের ক্ষেত্রে সরকার সব ধরনের সুযোগ নিশ্চিত করতে যাবতীয় প্রক্রিয়া গ্রহণ করছে। তার কথায়, যোগ্য কোনো প্রতিবন্ধী প্রার্থী যেন বর্তমান ব্যবস্থার সীমাবদ্ধতার কারণে ক্ষতিগ্রস্ত না হন, সেজন্য বিশেষ সুবিধা দেওয়া হবে। দ্বিতীয় মেডিকেল পরীক্ষার বিষয়ে বিস্তারিত নির্দেশিকা শীঘ্রই সংশ্লিষ্ট দফতরগুলির তরফে জারি করা হবে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। অপরদিকে ইপিএফওর সঙ্গে যুক্ত কর্মচারীদের জন্য বড় খবর। ইপিএফও থেকে টাকা তোলা এখন আরও সহজ হচ্ছে। আগামী এপ্রিল মাস থেকে ইপিএফ গ্রাহকরা তাদের প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট থেকে বিম অ্যাপের মাধ্যমে ইউপিআই ব্যবহার করে টাকা তুলে সরাসরি নিজেদের ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করে নিতে পারবেন। এই নতুন সুবিধার মাধ্যমে নিজেদের উপলব্ধ ব্যালেন্সও দেখা যাবে। এও জানা গেছে, প্রতি লেনদেনে প্রাথমিক টাকা তোলার সীমা 25,000 টাকা নির্ধারণ করা হয়েছে। পিএফ ব্যবস্থাকে সরলীকরণের উদ্যোগ নিয়েছে কেন্দ্র সরকার। টাকা তোলার ঊর্ধ্বসীমা যেমন বাড়ানো হয়েছে, তেমনি ইপিএফের আবেদনের প্রসেসিংয়ের সময়ও কমানো হয়েছে। এই বছর থেকেই এটিএম থেকেও তোলা যাবে পিএফের টাকা, পাশাপাশি ইউপিআই দিয়েও তুলতে পারবেন পিএফের টাকা। শ্রম মন্ত্রকের তরফে পিএফের টাকা তোলার প্রক্রিয়াকে সম্পূর্ণ ডিজিটাল নির্ভর করতে বলেছে। সেই কারণে ইউপিআইয়ের সংযোজন আগামী এপ্রিল মাস থেকেই ইউপিআইয়ের মাধ্যমে পিএফের টাকা তোলার সুবিধা চালু হয়ে যাবে। সূত্রের খবর, পিএফে জমা মোট টাকার একটা অংশ ফ্রিজ করা থাকবে, অর্থাৎ ওই টাকায় হাত দেওয়া যাবে না। বাকি টাকা ইউপিআই পেমেন্ট গেটওয়ের মাধ্যমে সরাসরি গ্রাহকের ব্যাংক অ্যাকাউন্টে স্থানান্তর করা যাবে। ইপিএফ গ্রাহকরা নিজেদের অ্যাকাউন্টে দেখতে পারবেন যে তাদের ব্যালেন্সের কত অংশ তোলা যাবে। নতুন সিস্টেমের অধীনে ইপিএফ গ্রাহকরা তাদের ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত ইউপিআই পিন ব্যবহার করে নিরাপদে টাকা তুলতে পারবেন। টাকা তাদের ব্যাংক অ্যাকাউন্টে এসে গেলে প্রয়োজন অনুসারে টাকা ব্যবহার করতে পারবেন। তা সে ইউপিআইয়ের মাধ্যমে ডিজিটাল পেমেন্ট করা হোক বা ডেবিট কার্ড ব্যবহার করে এটিএম থেকে টাকা তোলা হোক। বর্তমানে ইপিএফ থেকে টাকা তোলার জন্য আবেদন করতে হয়, যা দীর্ঘ এবং সময় সাপেক্ষ প্রক্রিয়া। যদিও কিছু ক্ষেত্রে অটো সেটেলমেন্ট মোডের অধীনে বর্তমানে ইপিএফ দাবি 3 দিনের মধ্যে নিষ্পত্তি করা হয়। বর্তমানে অটো সেটেলমেন্টের সীমা 1 লক্ষ টাকা থেকে বাড়িয়ে 5 লক্ষ টাকা করা হয়েছে। চিকিৎসা, শিক্ষা, বিয়ে, বাড়ি তৈরির কাজে পিএফের টাকা পাওয়া যায় আবেদনের 3 দিনের মধ্যেই। অপরদিকে মুসলিম বলেই দীর্ঘ 8 বছর ধরে বলিউড ইন্ডাস্ট্রিতে কাজ পাননি, এমনটাই বিস্ফোরক মন্তব্য করে সুরগুল ফেলে দিয়েছেন অস্কারজয়ী সুরকার আর রহমান। এবার তার ব্যাট ধরলেন জম্মু কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি। তার স্পষ্ট বার্তা,
আর রহমান যে অভিযোগ এনেছেন সেটাই আজকের ভারতের একেবারে সত্য ঘটনা। বলিউডও ভারতের অংশ, দেশে যা ঘটে সেটা প্রতিফলন বলিউডেও দেখা যায়। সম্প্রতি এক সাক্ষাৎকারে আর রহমান দাবি করেন, গত 8 বছরে ক্ষমতার পালাবদলের পাল্লায় পড়ে বলিউডে বহু কাজ হাতছাড়া হয়েছে। এর নেপথ্যে সাম্প্রদায়িক বিভাজন নীতিও হতে পারে। যদিও বিষয়টি মুখের উপর আমাকে কেউ বলেননি, তবে কানাঘুষো এসব কথা আমার কাছে এসেছে। অস্কারজয়ী সুরকার তথা গায়ক এও বলেন, আন্তরিকতা দিয়েও যদি কাজ না আসে, আমি আমার আরও কাছে গিয়ে নিজের তদবির করতে পারি না, কারো অফিসে গিয়ে বসে থাকতে পারবো না। যদিও অস্কার জয়ীর এই কথায় সহমত পোষণ করেননি জাভেদ আখতার। তিনি রহমানের অভিযোগকে ভিত্তিহীন বলে উড়িয়ে বলেন, কাজ কমে যাওয়ার বিষয়ের জন্য কোনো সামাজিক বা সাম্প্রদায়িক কারণ আছে বলে আমি মনে করি না। আসলে আমার মনে হয় অনেকেই তাকে অনেক ছোটো প্রজেক্টে কাজের প্রস্তাব দিতে সংকোচ করেন। হেভিওয়েট শিল্পী রাজি হবেন কিনা সেই নিয়ে দ্বিধা থেকেই হয়তো যোগাযোগ করেননি, তবে এর নেপথ্যে সাম্প্রদায়িক কোনো কারণ নেই। জাভেদ আখতারের এই মন্তব্যকেই এক হাত নিয়েছেন মেহবুবা। এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, ভারতের মুসলিমদের অবস্থার বিরোধিতা করছেন জাভেদ। তার স্ত্রী শাবানা আজমিকে পর্যন্ত বাসস্থান দেওয়া হয়নি কেবলমাত্র মুসলিম হওয়ার কারণে। বলিউড সবসময় ভারতেরই একটা ছবি তুলে ধরে। ভারতের সমাজে যা ঘটে সেগুলো বলিউডের অভ্যন্তরে ঘটে থাকে। সেই অভিজ্ঞতাগুলো বুঝে ফেলার চেষ্টা করলেও বর্তমান ভারতের সত্যি ছবিটা মিথ্যে হয়ে যায় না। রহমানকে তুপ দেখেছেন কঙ্গনা রানাওত। সব মিলিয়ে বলিউডে কার্যত ধর্মযুদ্ধ চলছে। অপরদিকে 3 বছরে পাচারকারীদের খপ্পর থেকে 1500 শিশুকে উদ্ধার। রেলের সর্বোচ্চ সম্মান পেলেন মহিলা আরপিএফ চন্দনা। পাচারকারীদের খপ্পর থেকে 3 বছরে 1500 শিশুকে উদ্ধার করে রেলের সর্বোচ্চ সম্মান পেলেন উত্তরপ্রদেশের এই মহিলা আরপিএফ আধিকারিক। একটা সময় উত্তরপ্রদেশের একাধিক রেল স্টেশন থেকে একের পর এক শিশু নিখোঁজ হওয়ার ঘটনা সামনে আসে। বিষয়টি উদ্বেগজনক হয়ে ওঠায় আরপিএফের তরফে চন্দনা সিনহাকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়। তিনি একটি দল গঠন করেন। 2024 সালে অপারেশন নানহে ফরিস্তে শুরু হয় চন্দনার নেতৃত্বে। লখনৌয়ের চারবাগ স্টেশন এই অভিযান শুরু হয়েছিল। এরপর অভিযোগের মাত্রা অনুযায়ী মানচিত্র তৈরি করে একাধিক রেল স্টেশনে আচমকা অভিযান চালায় চন্দনার নেতৃত্বাধীন আরপিএফের একটি দল। তাতেই একাধিক শিশু পাচার চক্রের হদিশ মেলে। প্রাথমিকভাবে 152টি শিশুকে পাচার হওয়ার আগে উদ্ধার করা সম্ভব হয়। এখনও পর্যন্ত রাজ্য জুড়ে চন্দনার দল মোট 1500টি শিশুকে উদ্ধার করেছে। শুধু 2025 সালেই চন্দনার দল 1032 জন শিশুকে উদ্ধার করে। তার মধ্যে 39 জন পাচার হয়ে গিয়েছিল, তাদেরকে উদ্ধার করা গিয়েছে। অসামান্য এই কৃতিত্বের জন্য রেলের সর্বোচ্চ সম্মান অতি বিশিষ্ট রেল সেবা পুরস্কার পেলেন উত্তরপ্রদেশের আরপিএফ অফিসার চন্দনা সিনহা। উল্লেখ্য, 2010 সালে রেল সুরক্ষা বাহিনীতে যোগ দেন ছত্তিশগড়ের বিলাসপুরের বাসিন্দা চন্দনা। 8এর দশকের টিভি সিরিজ উড়ান দেখে আইপিএস অফিসার হওয়ার স্বপ্ন দেখেছিলেন তিনি। সেই স্বপ্ন পূরণ হলো অতি বিশিষ্ট রেল সেবা পুরস্কারে। অপরদিকে শহরের প্রবেশপথেই দুর্গন্ধের স্বাগত প্রশ্নে বিদ্ধ সীমান্ত শহর নিলামবাজার। একসময় নিলামবাজার পরিচিত ছিল পরিচ্ছন্নতা, শৃঙ্খলা ও ব্যস্ত বাণিজ্যিক কেন্দ্র হিসেবে। আজ সেই নিলামবাজারই কি ধীরে ধীরে পরিণত হচ্ছে নোংরার বাগানে। সীমান্ত শহরের গর্ব আজ কি দুর্গন্ধে দেখা পড়ছে, এমন অসংখ্য প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে নিলামবাজারবাসীর মনে। ত্রিপুরা 8 নম্বর জাতীয় সড়কের পাশ ঘেঁষে নিলামবাজার বাজার সংলগ্ন এলাকায় দিনের পর দিন যেভাবে প্রকাশ্যে আবর্জনা ও নোংরা ফেলে রাখা হচ্ছে, তাতে গোটা এলাকার পরিবেশ কার্যত বিষিয়ে উঠেছে। রাস্তার ধারে স্তূপীকৃত বর্জ্য, পচা আবর্জনা, বাজারজাত নষ্ট জিনিসপত্র সব মিলিয়ে তৈরি হয়েছে এক ভয়াবহ দুর্গন্ধের আস্তরণ। পরিস্থিতি এমন যে নিলামবাজারে প্রবেশ করতেই নাকে এসে লাগে তীব্র দুর্গন্ধ, চোখে পড়ে নোংরার করুণ দৃশ্য। শহরে ঢুকার মুখেই মানুষ বুঝে যান এটাই নিলামবাজারের স্বাগত। নিলামবাজার একটি সীমান্ত শহর হওয়ায় প্রতিদিনই ত্রিপুরা ও আশপাশের এলাকা থেকে বহু মানুষ ব্যবসা, চিকিৎসা ও নানা প্রয়োজনে এখানে আসেন। কিন্তু শহরের প্রবেশপথেই যদি এমন অব্যবস্থা, এমন নোংরা চিত্র চোখে পড়ে, তবে তা শুধু অস্বস্তিকর নয়, রীতিমতো অপমানজনকও বটে। বহিরাগতদের কাছে নিলামবাজারের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে সচেতন নাগরিকদের অভিমত। সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো এই নোংরার স্তূপের কারণে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিও তৈরি হচ্ছে।
পচা আবর্জনা থেকে ছড়াচ্ছে দুর্গন্ধ, বাড়ছে মাছি মশার উপদ্রব, স্থানীয় বাসিন্দাদের আশঙ্কা। এই অবস্থা চলতে থাকলে ডেঙ্গু, ডায়রিয়া, টাইফয়েডের মতো রোগের প্রকোপ বাড়তে পারে। অথচ দিনের পর দিন এমন পরিস্থিতি চললেও প্রশাসনের তরফে কার্যকর কোনো পদক্ষেপ চোখে পড়ছে না। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।